নমস্কার দর্শকবৃন্দ, ঋষিবাণীর পডকাস্ট টুরি উইথ ঋষিবাণীতে আমি আচার্য সোনালী শাস্ত্রী আপনাদের স্বাগতম জানাচ্ছি। এমন অনেক মনীষীর কথা আমরা শুনেছি যারা স্বপ্নে আদেশ পেয়ে দেবতার অস্তিত্ব খুঁজে পেয়েছেন। আজ আমরা তেমন একজন মানুষের সন্ধান পেয়েছি যিনি আমাদের সঙ্গে আজ উপস্থিত, যার কাছে শুধুমাত্র জ্যোতিষ নয়, জ্যোতিষ, তন্ত্র, প্রতিকার এবং বিভিন্ন শাস্ত্রীয় ব্যাখ্যা সমেত জ্ঞানের গভীরতা অসীম। আজ সেই মানুষটিকে আমরা সঙ্গে পেয়েছি, যিনি দীপ মা বলে পরিচিত, ওরফে দীপ্তেশ্বরানন্দ। নমস্কার। নমস্কার, জয় মা। সকলকে স্বাগত জানাই তোমাদের চ্যানেলের। একদম, আজকের অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক অসংখ্য স্বাগতম। আমরাও খুব ভালো আছি, আর আপনাকে পেয়ে আজ সত্যি আপ্লুত। আমরা আজ অনেক কিছু অলৌকিক, সাধারণভাবে যেটা লৌকিক নয় সেরকম কিছু জানবো আপনার কাছ থেকে, সেই জন্য সত্যি ভীষণ উত্তেজিত। তো প্রথম প্রশ্ন, এই যে আপনাকে আমরা দীপ মা বলে জানি, সকলেই আপনাকে দীপ মা বলে জানে, তো এই দীপ মা কেন? এই ব্যাপারটা অনেক বড় ব্যাপার। 2014 সালে আমি চম্পকনগর মা মনসা মন্দিরের সন্ধান পাই। সকলেই জানে, অনেক লেখালেখি হয়েছিল এই বিষয় নিয়ে। এবং আমার যখন 7 বছর বয়স, 2002-এ আমি মাকে পাই, মায়ের আশীর্বাদ পাই। আচ্ছা। এবং আধ্যাত্মিক জীবনে আমি পদার্পণ করি। আচ্ছা। তারপরে আমার জীবন তো চলছে সাধনা জগতে, একটু একটু করে আমার দিন কাটছে। এবং হঠাৎ 2014 সালে আমি দুর্গাপুজোর দশমীর রাত্রে আমি স্বপ্ন পাই। এবং সেই স্বপ্নাদেশে আমাকে বর্ধমান জেলায় যেতে বলেন এবং খুঁজতে বলেন মায়ের মন্দির। ভগ্নস্তূপ হয়ে পড়ে রয়েছে, জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে ওখানে। পুরাকালে ওখানে মনসা পুজো হতো এবং এখন গিয়ে তার মন্দির পুনর্সংস্করণ করে তাকে পুনঃপ্রতিষ্ঠা করার আদেশ আমাকে দেন। এবার আমি তো খুব চিন্তায় পড়ে গেছি। তখন আমি সকলের কাছে শুধুই দিই, কোনো রকমভাবে কোনো উপাধি, কোনো পরিচিতি কিন্তু আমার সেভাবে ছিল না, একটা গণ্ডির মধ্যে ছিল। কিন্তু তারপরে আমি যে এত বড় সমুদ্রে ঝাঁপ দিচ্ছি আমি তো তখন বুঝতে পারিনি। তখন আমাকে স্বপ্নাদেশে বলেন, এবার আমি সারাদিন, একাদশীর দিন আমি খুব চিন্তা করি কিভাবে যাব। করে 2 দিন ধরে চিন্তা করে আমি একজনের সাথে আলোচনা করি, তার মামার বাড়ি বর্ধমান। সেই হিসেবেই আমি বলি, তোমার তো বর্ধমান এরকম এরকম ব্যাপার আছে। আমার সেই মন্দিরে আসেন শিষ্যা, সেই আবার তার মাসিকে খবর দেয় যে এরকম ব্যাপার। সে আবার কয়েকজনের কাছ থেকে খবর নেয়, এইভাবে যেভাবে হয় যে বর্ধমান যেরকম পুরনো মন্দির আছে এরকম ব্যাপার। তখন সে বলেছে এখানে একটা হতে পারে, আছে সে গ্রামের ভিতরে, কসবা গ্রাম, ওখানে একবার এসে দেখতে পারো। এবং আমাদের যেভাবে ঠিকানা বলেছে, এবার আমি অনেক কষ্ট করে একটা গাড়ি ভাড়া করে আমি গেছিলাম। তখন সেই শিষ্যার সাহায্যেই গেছিলাম। আমি গেছি, আমার পুরোহিত গেছেন এবং আমার সাথে আমার 2জন শিষ্য গেছিল। আমি সাধারণভাবে গেছিলাম, তখনও বেশ পাইনি গুরুর কাছ থেকে। গিয়ে আমি যখন যাচ্ছি, আমি রাস্তা তো হারিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি তো ঠিক নেই। এর আগে তো এই জায়গাটা চিনতেন না? আমাদের বর্ধমানে কেউ নেই আমাদের কোনো রকমভাবে, আর আমি ওইদিকে কোনোদিনও যাইনি। আর দিল্লি রোডে সেই প্রথম আমার ওঠা হাইওয়েতে। আমি প্রথম হাইওয়ে দেখছি, খুব আনন্দ লাগছে লং ড্রাইভে। এবার যাচ্ছি কিন্তু চিন্তা। দক্ষিণেশ্বরে গঙ্গা স্নান টান করে মাকে প্রণাম করে আমি বেরিয়েছিলাম ভোরবেলা। আমার 2জন বলছে, তুমি এত সকালে এখানে যাচ্ছ, কি ব্যাপারে? আমার দরকার হয়েছে, তোমরা আমার সাথে চলো। কেউ জানতো না, আমি জানতাম। এবং আমি ছোটবেলা থেকে যে স্কুলের পড়েছি সে স্কুলের হেডমিস্ট্রেসের কাছে আমি বড় হই, মানুষ হই, এবং সে জানতেন এবং সেই শিষ্যা জানতেন, এই 2জনই জানতেন। আর সবাইকে নিয়ে মোটামুটি আমি বেরিয়ে গেলাম। খুঁজতে খুব কষ্ট, খেতে পারছি না, খাবারের কিছু পাচ্ছিলাম না, যেহেতু দোকানগুলোতে দাঁড়াইনি, আমার পরিচিত রাস্তা ছিল না আমাদের। আর আমার মাথায় আমি ভাবেছিলাম আমাকে খুঁজতে হবে, তখন তো খাওয়া চিন্তা থাকে না। খুব কষ্ট করে গিয়ে একটি গ্রামে ঢুকলাম। ঢুকে আমাকে তখন বলা হচ্ছে, সেই শিষ্যার মাসি সোনা বলছে, নাম টুলু মাসি, সোনা বলে ডাকা হয়। সোনাকে বলা হচ্ছে। আমি বললাম যে সোনা, মন্দিরটা কোথায়, এখানে কি মন্দির আছে? তখন বলছে এটা শিব মন্দির।
তখন নেবে ওখানে অনেক লোক ছিল, তাদের জিজ্ঞেস করার পরে সে বলছে এটা চাঁদ সওদাগরের শিব মন্দির। আমি যখন সিঁড়ি থেকে উঠছি আমি তখন তো ভাবে পড়ে যাচ্ছি, আমি অন্যরকম অন্য জগতে চলে যাচ্ছি। মানে এই যে মনসামঙ্গলে আমরা যে চাঁদ সওদাগরের মন্দির পাই সেই মন্দির। আমি যখন শিবের মহাদেবের কাছে, বাবা ভোলানাথের কাছে গিয়ে দাঁড়ালাম, আমি সেখানে প্রণাম করে পুরোহিতকে জিজ্ঞেস করলাম এখানে মনসা মন্দিরটি কোথায়। আমাকে একটি মন্দির দেখানো হলো, ওটা পরবর্তীকালে একটি সংস্করণ করা হয়েছিল, কোনো রকম ওখানে পুজো হতে, কিন্তু আসল মা যেখানে রয়েছে সেই জায়গাটা কিন্তু জরাজীর্ণ, জঙ্গলে জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়, এবং ইটগুলো খসে খসে পড়ছে, একদম পুরোনো দিনের ছোট ছোট ইটের চুনশিল্কের মন্দির, আটচালা যে মন্দিরগুলো হয় এরকম, যেই কালীঘাটের মন্দিরটা যে এরকম তারকেশ্বরের এরকম। আমাকে তখন পুরোহিত বললো এটার মন্দির, তখন আমি ভাবে বললাম এটা তো নয়, চাঁদ সওদাগর যেখানে করেছে সেটা কোথায়। তখন দুজন বললো আমরা গাইড করে দিচ্ছি এসো। এবার নামলাম, নেমে বললো ওটার লোহার বাসর এই সব বললো। তখন আমরা মানে ঠিক আছে বলে আমরা লোহার বাসরে গিয়ে দাঁড়ালাম। আমি যখন লোহার বাসর, যেখানে সাতালি পর্বত বলা হয়, সেখানে একটা ঢিপি রয়েছে, ওখানে গিয়ে দাঁড়াই, সেই জঙ্গলের ভিতর দিয়ে ঢুকে, ওটা জঙ্গলে রয়েছে, ওখানে গিয়ে যখন উপরে দাঁড়াই আমি পুরো চম্পকনগরটা দেখছি। তখন আমি ভালো করে জানি না একটা চম্পকনগর, আমি জানি কসবা বলেছে কসবাই। আমি স্বপ্নাদেশে যতটুকু পেয়েছি সেই ভেবে গেছি ওটা যে চম্পকনগর। আমি যে মনসামঙ্গল কাব্যের মধ্যে জড়িয়ে যাচ্ছি আমি নিজে জানি না। তা আমি যখন দাঁড়াচ্ছি আমি দেখতে পাচ্ছি এখনকার সেই নগর আমি দেখতে পাচ্ছি না চোখে। আমার কোথাও মনে হচ্ছে যে আমার ভাব চোখে আমি যেটা দর্শন করছি আমার পুরনো সব সেই আগে সব দেখতে পাচ্ছি। এখনো বলছে, এখনো আমার সেই কথা মনে পড়ছে, গাটা কাটা দিচ্ছে। দেখুন আমি আমার ভাব চোখে আমি আমার সেই সময়কার সব দেখছি, যে চম্পকনগরের ব্যাপার। আমি সেই ধান ক্ষেত সব হারিয়ে গেল, সেই রাজপথ, প্রাসাদ, সরোবর এসব দেখছি সুন্দর। তখন হঠাৎ একজন মেয়ে ওখানে সাউথ ইন্ডিয়ান শাড়ি পরা, কালো, গোল্ডেন পার, এবং তার সাথে আবার অরেঞ্জ কম্বিনেশন করা, মানে সে যখন এসে দাঁড়ালো, ফর্সা দেখতে কত সুন্দর, গ্রামের মনে হচ্ছে না। এবার শেষে দাঁড়ালো যখন মনে হলো মায়ের দুধ কেউ পাঠিয়েছেন, মা মনসা। এবার গ্রামেরই একজন মেয়ে, আমি তখন তাকে শোনা বলল যে এই তুমি একটু আমাদের এটা দেখিয়ে দাও তো কোথায় কি আছে। তখন বলছে আমি তো আপনাদের দেখেই এলাম, এখানে দেখছি আপনারা ঘুরছেন। তখন বলছি ঠান্ডা পড়া রোদ, শরৎকাল, ঘুরতেও ভালো লাগছিল, ঘুরছিলাম, কিন্তু পেটে খিদে। আমার সাথে একজন গেছে, সে তো খিদেতে বারবার বলছে কোথায় নিয়ে এসেছিস, আমার বন্ধু ছিল সে, কোথায় নিয়ে এসেছিস, ছোটবেলা বাল্য সখা, বাল্যকালের বন্ধু, কোথায় নিয়ে এসেছিস, খেতে পারছি না, আমার তো খুব খিদে পেয়েছে। আমি বলছি দাঁড়া খাবি। এবার আমার শিষ্যরাও ছিল সাথে, এবার যাচ্ছি, তখন আমিও তো অনেক ছোট। এবার 2014 সালে 20 থেকে 21 পড়েছে এরকম, আচ্ছা একেবারেই যুবা অবস্থায়। তারপরে সে সব দেখালো, দেখে টেকে যখন নেমে আসছি তখন একটা জঙ্গল, মানে বট গাছ, কদম গাছ, এরকম গাছে ইয়ে করা, মন্দিরটা দেখা যাচ্ছে না, কিন্তু ওখান থেকে একটা আকর্ষণ, একটা আর্থিং আমার কাজ করলো। আমি ওখানটা দাঁড়িয়ে গেলাম, আবার ভাবে পড়লাম, আমি আবার দেখছি। তখন আমি ওটা ঘুরে ওই সামনেটায় গেলাম। তখনই মেয়েটা কেমন বলছে এই তো মন্দিরটার সামনেই, ওইখানে কিন্তু কেউ থাকে না, ওরা থাকে। বলছে আমাদের বাড়ি তো ওটা। তখন হঠাৎ সে বলছে ওটা আমাদের বাড়ি, বলছে চলেন। আমার সে বন্ধু বলছে হ্যাঁ আমি একটু পরিষ্কার হবো, হাত মুখ ধোবো, আর আমার খুব খিদে পেয়েছে। তখন সে বলছে আমার বাড়িতে চলো, যা আছে খাওয়াবো। এবার আমরা যেতে চাইনি, তবু তার সে বন্ধুটি যেতে অস্বস্তি বোধ করছে, তার জন্য যাওয়া হয়। গিয়ে বসি, এমনভাবে তার মা বাবা সে আমাদের যত্ন করলো, সমাদর করলো, মনে হলো সে মানে মাই করে রেখেছেন, সে সব তৈরি করে রেখেছে, সব পাঁপড় দিল, চাটনি দিল, সব কিছু মিষ্টি দিচ্ছে। দশমীর পরের দিন গ্রামের ঘর, দুধ দিয়েছে 1 গ্লাস। আচ্ছা, তখনই গল্পটা হচ্ছে। আচ্ছা আচ্ছা। এবার তার আগেই আমার দুজন বাইরে হাত মুখ ধুতে গেছিল, পুকুরের মধ্যে দেখছে বড় বড় 2জন সাপ ঘোরাফেরা করছে। তার একটু ভয়ও চলে এসেছে যেখানে সাপ আছে বলি, আমাকে এসে কথাটা বলছে। ঠিক আছে, আমি তার খাটে বসে রয়েছি, সোনা বসে রয়েছে, আমরা সবাই বসে রয়েছি। এবার দুধটা দিয়েছি, দুধটা খাও। এবার আমি দুধটা খাবো, এবার একটু খেয়ে দেখলাম
দুধে মিষ্টি নেই, আমি একটু দুধে মিষ্টি বেশি দিয়ে খাই, ভালো লাগে। তখন ছোটোবেলাতে সেভাবে দিত দিদা। তখন আমি বললাম যে দিদি আমাকে একটু চিনি দাও। বলছে তখন ওই সেই দিদি, সে ভদ্রমহিলা চিনি আনতে গেল, ওই গোল্ডেন পার্ট দিদি। হ্যাঁ, সেই কালো সাউথ ইন্ডিয়ান শাড়ি পরেছিল। সেই সে চিনিটা নিয়ে এসে আমার গ্লাসে দিতে গিয়ে এসে পড়ে গেল, অজানা শক্তি ভর করলো সেদিন প্রথমেই। পরে সে বলছে শুধু চিনি খাবি, আমার বাড়িতে এসে শুধু চিনি খাবি, আর কিছু খাবি না? তখন বলছে যে আর কিছু তো খেতে হয়, এত কিছু রয়েছে দিদি, তুমি তো খাবে। আমি বললাম আমি দিদি না, আমি তো ভাই। তখন বলছে এমন ভাব করছো যে ভাজা মাছটা উল্টে খেতে জানো না, তা তুমি কেন এসেছো, কি কারণে এসেছো আমি সব জানি। আপনি কি জানো কি জানো এরকম করে বলে উঠেছি। তখন বাপি আমার এক শিষ্য ছিল, সে হঠাৎ আমার দিকে তাকিয়ে মাথাটা নাড়লো যে তোমার তাহলে ভিতরে কিছু ব্যাপার আছে, তুমি তাই নিয়ে এসছো এখানে। সে একটু ভয় পাচ্ছিল, অনেকে একটু ঘাবড়ে গেছে, এরকম হচ্ছে। তখন বলছে আমি তোমার সব বিষয় জানি, আমারও তো ইচ্ছে এখানে ফুলের বাগান হোক, মন্দির হোক, পুজো পাঠ হোক। এই চোরের দল সব লোকজনেরা দিনের পর দিন এই জায়গাটাকে বন্ধ করে রেখে দিয়েছে। এখন তুমি এসেছো, তুমি যা করতে চাইছো তাই হবে। তুমি তো বাবা মায়ের একটা ছেলে। আমি বললাম হ্যাঁ। আমার ডিটেলস সে বলতে আরম্ভ করলো। আচ্ছা, তুমি তো এখানে মন্দির করতে এসেছো বলে সে বাইরে বেরিয়ে আবার সবাইকে ডাকছে, ওরকম ভর অবস্থা, অজানা শক্তি। সব ডেকে টেকে সব গ্রামের লোক জড়ো করে ফেললো। এবার সবাই আমার একটু ভয় পেয়েছি, গ্রামের মধ্যে কি হবে। তখন দেখলাম না, সবাই সহযোগিতা করছে। সেই মেয়েটি ওই অজানা শক্তি ভর করেছিল যখন, তিনি আমাকে কিন্তু দিদি বলার পরেও কিন্তু মা সম্বোধন করেছিল। আচ্ছা আচ্ছা, আমাকে সেই প্রথম মা বলে দিল। তারপর থেকে গ্রামের সবাই মা বলেই ডাকছে। তারপরে আমি সেই মন্দির খুঁজে পাই, আমি আরেকজনকে নিয়ে, আমরা সাথে যারা ছিল তারা গিয়ে জঙ্গল সরিয়ে শুয়োপোকা, আমার পাঞ্জাবি আর পায়জামা পরে গেছিলাম, পাঞ্জাবির মধ্যে শুয়োপোকা লেগে গেছে, ছাড়িয়ে গেছি। গিয়ে দেখছি সাপের খোলস ঝুলছে, সাপ রয়েছে। দেখে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি, কিন্তু সাপগুলো খুব শান্তভাবে ছিল। আচ্ছা, আমি তখন এতটা বুঝে পাইনি যে যখন মন্দিরটা পরে নিয়ে যখন আমি পরিষ্কার করেছি লোক দিয়ে, তখন ওই সাপের খোলসগুলো যে আমি রেখে দেবো আমার স্মৃতির উদ্দেশ্যে, যে আমি পেয়েছি, আমি রাখতে পারিনি, জলে ভাসিয়ে দিয়েছিলাম। সাপের খোলস ছিল এবং সাপের খোলস ঝুলছে এবং একটি শিলা ছিল, আমি তখন ওটা পাই, ওই মন্দিরটা পেয়েছি। তখন বললাম এখানে তার মন্দিরটা আগে ঘুটে টুটে দিত অনেক আগে, তারপরে জঙ্গল হয়ে রয়েছে, ময়লা রয়েছে। তারপরে আমি সেখান থেকে বেরিয়ে এসে গ্রামের লোকজনের সাথে কথা বলি, বলার পরে আমি ফিরে আসছি যখন রাস্তাতেই আমি ফোন করে কিন্তু আমার ভালো ভালো কিছু শিষ্য, শক্তপোক্ত এবং প্রভাবশালী শিষ্যদের আমি জানাই। তারা বললো তাহলে তো ভালো ব্যাপার, কালকে মন্দিরে আসছি। পরের দিন আমার মন্দিরে আসে কলকাতায়, এসে সবাই মিলে আলোচনা করে পরে সপ্তাহে রোববার আমি যাই। দেখুন আমি যে একটা রোববার গেছিলাম, সেদিন আমি একটি গাড়ি ভাড়া করে গেছিলাম, সেই গাড়ি ভাড়া দেওয়ার টাকাও আমার কাছে ছিল না। পরের রোববার আমি যখন যাই, শনিবার দিন, একটি গাড়ি কিন্তু আমাকে আমার শিষ্যরা কিনে দিয়েছিল। বাহ। এবং মাই তার হাতে এসেছিল, কারণ আমি তখনও বুঝিনি আমাকে যে পরপর যেতে হবে। সেই রবিবার দিন আমি ওই গাড়িটি চড়ে আমি গেলাম চম্পকনগর। সেই আরম্ভ হলো, আমি সপ্তাহে এরকম যেতে আরম্ভ হলো। একদিন এমন হলো যে একটা রোববার, পরের রোববার গিয়ে আবার সব কথা টথা বললাম। নায়েব মশাই, চাঁদ সদাগরের যে নায়েবরা, তারা নায়েক বাড়ি খুব ভালো মানুষেরা, তারা আমাকে খুব সহযোগিতা করেছে। তারা মানে সারা গ্রামের লোকজন এবং নায়েব বাড়ি, তারা আমাকে খুব ভাবে যত্ন করেছেন এবং আমাকে সহযোগিতা করেছেন এবং আমাকে অ্যাকসেপ্ট করেছেন। আমি একজন মানে বেপাড়ার লোক, মানে বিদেশের লোক, কলকাতার লোক গিয়ে গ্রামে, ওরকম করে গিয়ে যখন আমি মন্দিরের জায়গাটিকে বললাম, আমাকে হস্তান্তর করে দিল নির্দ্বিধায়। আমি এটা কোনো মানুষের ইচ্ছায় হয়নি, তিনি ইচ্ছা করেছে, তিনি এবার বসবেন বলে। আমার এত সৌভাগ্য হয়েছে যে তিনি একদিনের জন্য হলেও আমাকে মনে করেছেন, এটা আমার কাছে বড় পাওনা। তারপরে আমি গেছি, আমি গাড়ির মধ্যে একটু ঘুমিয়ে পড়ার ব্যাপার আছে, বসলে বেলটা দিলে আমি ঘুমিয়ে পড়েছি। তখন এদিকে যারা পরের সপ্তাহ, তারপরের সপ্তাহ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সপ্তাহ যখন
যাদের এই গাছটার জঙ্গল পরিষ্কার করতে বলা হয়েছে, তারা ভয় করছে না, তারা বলেছে মা আসবে তারপরে। আমি যখন যাচ্ছি রাস্তায়, কলকাতাতে কোনো যেতে তো 3.5 ঘন্টা লাগে, আমি যাচ্ছি তখন ওই দিকে ওরা এসে যখন প্রস্তুতি নিচ্ছে, তখন দেখছি মন্দির থেকে সাপ বেরোচ্ছে, দেয়াল থেকে সাপ বেরোচ্ছে, এবং 3-4টে সাপ নাকি বড় বড় সাপেরা এরকম করে বেরিয়ে যাচ্ছে, অনেক সাপ দেখা গেছে। তখন ওখানে একজন, আমি যখন গিয়ে তখন বলছে কি, আপনি কি একটু আগে এসে সাপগুলোকে বের করে দিয়েছেন? আমি কি না না। তখন আমার সাথে এক শিষ্যা ছিল, উষু বলে ডাকি, সে বললেন, অনেক বয়স, তিনি আমার একজন সৈনিক। হ্যাঁ, আমার এই চলার পথে আমি যে বাইরে বেরিয়েছি তখন আমার সাথে তারা ছিল। আমি অনেক সাধারণ মানুষদেরও পেয়েছি আমার জীবনে, অনেক অসাধারণ মানুষদের ব্যক্তিত্বদেরও আমি আমার জীবনে পেয়েছি। তাদের জন্য আজকে আমি সবার কাছে দীপমা, অথবা আমি দীপ্তিস্বরানন্দ, এবং আমি মা মনসার সেবা করছি এবং আপনাদের কাছে এখনো বসে রয়েছি। কারণ সেদিন গেছি, তখন ওই সেই ভক্ত মা বলে উঠলেন যে, হ্যাঁ উনি তো মা, উনি গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল, মনে হয় ঘুমের মধ্যে এসে গেছিল। তুমি কি বলছো? এই যুগে কি এরকম ভাবা যায়? থামো। তখন ওরা ওটাকেই বিশ্বাস করছে, ওটাকেই ভাবছে। তারপরে এটাও সত্যি, আমি যখন আসছি সাপগুলো নিজে নিজে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, নিজে বেরিয়ে যাচ্ছে ওখানে। তারপরে আমি যখন আমার সব লোকজন নিয়ে আমি যেদিন ওখানে প্রতিষ্ঠা করতে যাই, 3 দিন মনসামঙ্গল রয়নি গান, এই রয়নিরও কিন্তু মাহাত্ম্য, বিশাল মাহাত্ম্য রয়েছে। মনসামঙ্গল রয়নি গান বাংলার বরিশালের লেখক, এবং বাংলাদেশের ভীষণভাবে এটা বরিশালের লোকেরা এটাকে মানে। মনসা রয়নি, মা মনসার স্বপ্নে এসে কিন্তু সেই মনসামঙ্গল লিখিয়েছে। আচ্ছা, এবং সেই মনসামঙ্গল রয়নি হয় 3 দিনের। মাকে ওখানে মাটির বিগ্রহ প্রতিষ্ঠা করি। প্রথমে মাটির বিগ্রহ হয়েছিল, এখন ধাতুর বিগ্রহ। তখন মাটির বিগ্রহ যখন প্রতিষ্ঠা করি প্রথম বছর, আমি আমার শিষ্যরার সাথে 1 বস্তা চাল, 1 বস্তা ডাল, 2 বস্তা আলু নিয়ে গেছিল। এক দিনে 10,000 করে লোক খেয়েছে। কোথা থেকে হয়েছে? ওই মা অন্নপূর্ণার ভান্ডার। ওই 1 বস্তা আলু, এই 2 বস্তা আলু, 1 বস্তা চাল, 1 বস্তা ডাল, এক দিনে 10,000 লোককে সেবা দিতে পেরেছি। অর্থাৎ গ্রামের লোক চাল ডাল সহযোগিতা করেছে, ভ্যানে করে করে সবজি পাঠাচ্ছে, ভিড়। এমনকি শেষে আমাকে থানার থেকে লোক আনতে হলো, লোক এলো, ব্যারিকেড দিল, ভিড়ে ভিড়, লোকারণ্য, লোক আজ হচ্ছে না। এক দিনে 10,000 লোক করে প্রসাদ পাচ্ছে। শেষের দিন তো ভীষণ, এবং 2 হাতে মা তখন আমাকে সহযোগিতা করেছিলেন। এবং মা নিজে যে নিয়ন্ত্রিকা, নিজে যে নিয়ন্ত্রণ করে যে আমাকে যে ওখানে কাজ আমার মাধ্যমে করিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর আমার তো শুধুটা সপ্তমার, আমার কিছু না, সপ্তমার, সবই তো মার। মা বলেছেন যে সবই তো তোমার, অর্থাৎ সবই তোমার। হ্যাঁ, উনি আমার হাত দিয়ে করিয়ে নিয়েছেন, এবং আমাদের হাত দিয়ে করিয়ে নিয়েছে, আমার তো না, আমাদের হাত দিয়ে করিয়ে নিয়েছেন। এবং আমি তখন অনেক মানুষদের সাথে পেয়েছি, এখনো পাই। মানে আমি আজকে এই দিনে ওই কথা বলতে গেলে আমার কাছে বিশাল একটা আলাদা ভাবের ব্যাপার, যে একদিনের জন্য হলেও আমাকে মা মনসা মনে করেছেন যে দ্বীপ বলে কেউ আছে। তার জন্যে আমাকে ওই মন্দিরের অধিকারটা দেওয়া হয়েছে। কারণ আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। আমি ওই মন্দিরের পিলারটা হাত দিলে, যে কলমগুলো হাত দিলে, আমি আজও ভাবি যে আমি কি এটা সেই 4 সওদাগরের সময় করা আমার অধিকারের, যে আমি এখানের অধিকারিত্ব অর্জন করব, আমি এখানকার সেবায় আমাকে ওনার দাস করেছেন। দাসোহাম, আমি তো দাস। উনি দাসের যে করে আমার আশ, তারে করি সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের দাস। মা বলেছেন, ভগবান বলেছিলেন। কিন্তু আমি দেখলাম মা আমার জীবনে করলে, তার দাসের দাস তো করলেন। অর্থাৎ 4 সওদাগরের মন্দির রক্ষণাবেক্ষণ করতে এখন আমাকে রেখেছেন, আমাদের দায়িত্ব দিয়েছেন। এবং কি কাকতালীয় ভাবে তার 1 বছর আগে আমার সাথে আমার মন্দিরে একজন এসেছেন, যিনি আমার সৈন্যদলের প্রধান উপদেষ্টা আছেন, অরূপ শেখর চন্দ।
তারা কিন্তু জাতে চন্দ বণিক, আমি কিন্তু বণিকদেরও সাথে পেয়েছিলাম। তখন এই চন্দ্রনগর পাইনি, তার পাওয়ার 1 বছর আগে কিন্তু তার সাথে আমার দেখা। তারা চন্দ এবং চন্দ বণিক, মানে সবই যেন মায়ের রূপরেখা, মানে একদম সবই রূপরেখায়। মানে রাজার বাড়িতে আমার বাড়ির একটা ফাটা গ্লাসও কাজে লেগেছে। আমার মায়েরও কিছু জিনিস আমি নিয়ে গেছি, থালা বাসন, মানে আজও বলতে গেলে আমার চোখে জল আসে। কারণ আমি ভাবতে পারিনি জীবনে, আমি শুনেছি যে মা মনসা নাকি এবং দেবতারা নাকি রত্ন দেয়, ওই মাটির কলসি দেয়, সম্পত্তি দেয়, এভাবে যে জায়গা জমি সত্যি সত্যি যে দেয় আমি গল্পে শুনেছি। এই আমার জীবন দিয়ে আমি এটা সত্যি দেখলাম, যে নিজে হাতে যে তার মন্দির আমার হাতে দিয়েছেন, আমি এটা ভাবতে পারি না। কারণ আর তার সাথে সাথে ওখানকার মানুষের এত বিশ্বাস, এত ভক্তি, 8 থেকে 80 মা। তার মানে চাঁদ সওদাগরের সেই যে মা মনসার মন্দির, সেটা এখন আপনি একদম পরিচালনা করছি মায়ের কৃপায়। আমাকে ওই কাজে নিযুক্ত করেছেন। যতদিন প্রাণ থাকবে দেহে আমি ততদিন মায়ের সেবা করে যাব। গত জন্মের এগুলো তো প্রারব্ধ কর্ম, হয়তো গত জন্মের কোনো সুকৃতির কারণে পেয়েছি, আমাকে দায়িত্ব দিয়েছেন, যতদিন উনি রাখবেন আমি করব ওনার ডিউটি। আবার ওনার যেদিন মনে হবে সেদিন আমার উনি নিয়ে চলে যাবেন। অপূর্ব, সত্যি অপূর্ব লাগলো। মানে আমিও শুনতে শুনতে, উনি তো ভাবাবেগে মানে মানে কি বলবো, যে নয়ন যুগল অশ্রুপ্লাবিত হলো, সাথে আমারও মানে প্রত্যেকটা রুম খুব খারাপ হয়ে যাচ্ছে। খুব সত্যি ভীষণ ভালো লাগলো। আচ্ছা, একটা প্রশ্ন করি চম্পকনগর সম্পর্কে। আমি না কয়েকটা দিন আগেই আগরতলা গেছিলাম। আগরতলায় বস্কনগর বলে একটা জায়গা, তো ওরা দাবি করছিল যে ওখানে নাকি চাঁদ সওদাগরের বাড়ি বা ওই মন্দির আছে। তো এই যে বিভিন্ন জায়গাতেই মানে চাঁদ সওদাগরের বাড়ি নিয়ে বা মন্দির নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জনের দাবি করে যে সেটাই আসল। তাহলে প্রকৃতপক্ষে মানে কোনটা আসল? দেখো, বিহার বলছে তাদের ওখানে চম্পকনগর, বাংলাদেশেও বলছে তাদের ওখানে চম্পকনগর, ত্রিপুরা আগরতলা বলছে তাদের ওখানে চম্পকনগর, আসামও বলছে চম্পকনগর। দেখো, বেহুলা যখন তার স্বামীকে নিয়ে নদীতে ভেসেছিল, তখন যে নদীতে ভেসেছে কলার ভেলায়, জাহাজে নয়, নৌকোয় নয়, কলার ভেলায়। কলার ভেলা কতটুকু শক্ত হতে পারে, একদম। এবং এই কলার ভেলায় ভাসবে যে অন্য দেশের, অন্য রাজ্যের যে নদী, সেই নদীগুলো কিন্তু খরস্রোতা নদী, কখনো কলার ভেলা ভাসতে পারে না। ঠিক। আরেকটা যে ভৌগোলিক নিদর্শন সব আমাদের পশ্চিমবঙ্গে, আমরা ভুলে যাচ্ছি বেহুলা সংস্কৃতি। একটি মেয়ের, একটি রাজকুমারী এবং সওদাগরের মেয়ের, তার যে এই যে দীর্ঘ পথ চলা, কষ্ট, দুঃখ এবং ঝড় ঝাপটা যে তিনি একটি মেয়ে, বাংলার মেয়ে যে সহ্য করেছেন, একটা বাংলার মেয়ে, আমাদের পশ্চিমবঙ্গের মেয়ে, সেই যে অসাধ্য সাধন করেছেন, এবং বেহুলা সংস্কৃতি, এবং বেহুলাকেও সেই সম্মানটা দেওয়া উচিত আমার মনে হয়েছে। এবং বেহুলা সংস্কৃতি, বেহুলা, লক্ষিন্দর, চাঁদ সওদাগর, সনকা, নিছকে একটা মঙ্গল কাব্যের নায়ক নায়িকার রূপেই রয়েছেন, কিন্তু না, আমাদের এখানেই তাদের বাস ছিল। আচ্ছা, তুমি যদি বলো নিদর্শন রয়েছে, দেখো বিজয়গুপ্তের আগে যে আসতে হয়, বিজয়গুপ্ত মনসামঙ্গল রচনা করেছিলেন। শ্রাবণ মাসে রবিবারে মনসা পঞ্চমী, দ্বিতীয় প্রহর রাত্রি নিদ্রা যায় স্বামী, নিদ্রায় ব্যাকুল লোক না জাগে একজন, হেনকালে বিজয়গুপ্ত দেখিল স্বপন, গৌরবর্ণের শরীরের এক ব্রাহ্মণেরও নারী, রত্নময় অলঙ্কার মার দিব্য বস্ত্রধারী। অর্থাৎ মা দিব্য বস্ত্র ধারণ করেছেন এবং রত্ন অলঙ্কার পরেছেন, এবং ব্রাহ্মণের নারী, গৌরবর্ণ শরীরের এক ব্রাহ্মণেরও নারী, অর্থাৎ ফর্সা, চম্পক ফুলের মতন ফর্সা টকটকে করছে। গা তোলো আরে পুত্র কত নিদ্রা যাও, শিয়রে মনসা তোমার চক্ষু মেলি যাও। অর্থাৎ বলছে, উঠো উঠো পুত্র বলি হাত দিলা পিঠে, গা তোলে আরে পুত্র কত নিদ্রা যাও, শিয়রে মনসা তোমার চক্ষু মেলি যাও। অর্থাৎ তুমি কত নিদ্রা যাচ্ছ, ওঠো। বিজয়গুপ্তের পিঠে হাত দিয়েছে, শিয়রে মা মনসা দাঁড়িয়ে রয়েছে, চক্ষু মেলি চাও, মহাদেবের কন্যা আমি, নামে পদ্মাবতী, লাগো আবরণ দেখিয়া তুমি ভয় পেও না। বিজয়গুপ্তকে বলল, তখন বলল, আমার বরে তুমি
রচনা করো, তখন বিজয়গুপ্ত বলছে আমি তো লেখাপড়া জানি না। বলছে তুমি কলম ধরবে আর তুমি লিখে যাবে, আমি লিখে নেব তোমার কলমে। অর্থাৎ মা সরস্বতী বাস করেছেন, তিনি কলম ধরেছে এবং পুরো মনসামঙ্গলটা লিখেছে। বলছেন যে সত্য করি কহি তথা যাইব নিশ্চয়, অর্থাৎ তোমারও রচিত গীত যেই স্থানে হয় সত্য করি কহি তথা যাইব নিশ্চয়। বলছে তোমার রচনা করা গান যেখানে হবে সত্যি করে বলছে আমি সেখানে যাব। অর্থাৎ আমার সাথে একটা হয়েছে, আমার এক চম্পকনগরের মন্দিরে এসে মানসিক করে তার পুত্র সন্তান হয়, তখন সে মানসিক করেছিল 3 দিনের মনসামঙ্গল রয়নি গান দেবে। 3 দিনের রয়নি দিচ্ছে, আমি দ্বিতীয় দিনে গেছি। প্রথম দিনের দিন মনসামঙ্গল যখন হচ্ছে, আমি দ্বিতীয় দিনে গেছি, দুধকলা দিয়েছে মা মনসার সামনে, কোথা থেকে একটি সাপ এসে দুধকলার মধ্যে দুধের মধ্যে বসে রয়েছে। এটা হয়েছে। অর্থাৎ এই একদম মঙ্গল কাব্যের সাথে, পৌরাণিক কথার সাথে একদম কিন্তু মানে ঈশ্বর যে কথা দেন, কথা রাখেন, তার কিন্তু প্রমাণ এখনো মানুষের জীবনে পায়। সেই যে মানে আমরা পড়েছি বিজ্ঞানের বইতে যে সাপের তো জিভ চেরা, তো সাপ দুধ খেতে পারে না, কিন্তু এই মনসামঙ্গলে বা যেখানে এই মা মনসার কথা আর কি উল্লেখ হয়েছে, তার যে সহচরীগণ যারা আছে তারা এই দুধকলা খায়, এটা আমরা জানি। তো এইটা কি মানে সত্য যে মায়ের সহচরীরা এসে দুধকলা? একদম মায়ের সহচরীরা এসে দুধকলা নেন। এই কারণেই বলবো, কারণ সাপ দুধ খায় না, সে আমরাও জানি, আমরাও পড়েছি। কিন্তু মায়ের কাছে যে দুধকলা দেওয়া হয় সেই দুধকলা থেকে কিন্তু দুধ খায়। আচ্ছা আচ্ছা, এটা একদম দুধ খায়। কারণ ওখানে দুধটা খেয়ে যেল কিনা আমি জানি না, আমাকে সেটা বলা হয়নি। দুধের মধ্যে বসেছিল। আচ্ছা, ছোট এরকম একটা সাপ গ্রহণ করলো, এটা গ্রহণ করলো, মানে বসেছিল, সেটা আমাকে বলা হয়েছে। আরেকটা তারপরে আমি গেছি, তারপরে তারা তো হই হই করছে, এবং মনসামঙ্গল ওখানে অনেক বাড়িতে এদেশি তারা এদেশি, কিন্তু বাংলাদেশের গান তারা বুঝতে পারছে না ওদের ভাষা, কিন্তু তবুও কিন্তু তারা করেছে বিশ্বাস ভক্তিতে, কিন্তু তাদের প্রত্যেকের ফল হয়েছে, প্রত্যেকের ফল হয়েছে। এবারে বলি, ওই মনসামঙ্গলে লিখেছে যখন মানে নিদর্শন, মানে একটা নিদর্শন আছে, কিন্তু এখানে বলবো যে বিজয়গুপ্ত যে ভৌগোলিক নিদর্শন দিয়েছেন সেই ভৌগোলিকটা বলি। লক্ষিন্দরের বিয়ে হবে, 4 সদাগর 14 দিনের হারিয়ে সমুদ্রে ডুবে গেছে, সব ধন সম্পত্তি হারিয়ে পরে যখন ফিরে এসে লক্ষিন্দরের বিয়ে আয়োজন করেছে। এবার বিয়ে আয়োজন করবে, তার জন্য পাত্রী চাই, ঘটককে ডেকেছে, ঘটক এসেছে বিয়ে দেওয়ার জন্য। তখন ঘটক একবার করে মেয়েদের ঠিকানা বলছে। উত্তর দিকে কন্যা আছে, কালীতারা তার নাম, চান্দ বলে সেই কন্যা দিয়া নাই কোনো কাম। পূর্ব দিকে কন্যা আছে, গৌরী তার নাম, চান্দ বলে সেই কন্যা দিয়া নাহি কোনো কাম। ঈশান কোণে কন্যা আছে, বেহুলা তার নাম। এই যে ঈশান কোণ, কসবা চম্পকনগরে দাঁড়িয়ে তোমরা যদি ম্যাপটা মারো দেখবে ঈশান কোণে কেতুগ্রাম পড়ছে, কাটোয়া। বর্ধমানের কসবা চম্পকনগরের ছেলে ছিল লক্ষিন্দর, আর কাটোয়ার মেয়ে ছিল হচ্ছে বেহুলা, আমাদের পশ্চিমবঙ্গের কেতুগ্রাম। আর এই কেতুগ্রামে আরেকটি নায়ক থাকে আমাদের মঙ্গল কাব্যে, সে হচ্ছে সাই সদাগর এবং সীমন্ত সদাগর, ধনপতি সদাগর। ইনি সাই সদাগর আর চাঁদ সদাগর হচ্ছে মনসামঙ্গলের নায়ক আসছে, দুজন বেহুলা লক্ষিন্দরের বাবা। আর এদিকে ধনপতি সদাগর, সীমন্ত সদাগর, এনারা পড়ছে হচ্ছে মঙ্গল কাব্যে চণ্ডী মঙ্গলের নায়ক। আর এই ধনপতি সদাগর হচ্ছে চাঁদ সদাগরের সম্পর্কে মামা। যখন চাঁদ সদাগরের নৌকা ডুবে যায় কালিদয়ের জলে, তখন কিন্তু ধনপতি সদাগর কিন্তু ছিল সাথে, কারণ 6 পুত্র বধের পরে ধনপতি সদাগর, চাঁদ সদাগর ভেঙে পড়েছে, তাকে মনে জোর দিয়েছে, জোর দিয়ে ধনপতি সদাগরই কিন্তু ভাগনাকে নিয়ে গেছে বাণিজ্যে। আবার দেখো, ঈশান কোণে কন্যা আছে, বেহুলা তার নাম। ওই ঈশান কোণে উজানিনগর এখনো আছে, ওখানে একটি ধনপতি সদাগরের কুনৈচণ্ডী মন্দির আছে, চণ্ডীমঙ্গলের, সেই মন্দির এখনো আছে। এবং সেই উজানিনগরও এখন আছে, চম্পকনগরটাও বললাম। এবার আরেকটি আছে গোদার ঘাট, গোদা বসি বাইরে তল্লাবাসে শিব, সুন্দরী রে দেখা গোদায় ঘন মারে টিপ। একদম সেই গোদার, তুমি গুগলে সার্চ করো, বর্ধমান স্টেশনের কাছেই গোদা বলে একটি জায়গা আছে। মোল্লাবাড়ি সিন্নি খাইয়া গোদায় রয়েছে শুয়া,
এই কথাটাও কিন্তু বিজয়গুপ্ত, কবিবর বিজয়গুপ্ত লিখেছেন। ওখানে মুসলমান গ্রাম এবং হিন্দু গ্রাম দুটোই আছে, দুটো গ্রাম রয়েছে, কিন্তু গোদা, একই নাম গোদা, একদিকে মুসলমানরা থাকে, একদিকে হিন্দুরা থাকে। এবং ওখানে একটি নদী ছিল, সেই নদীটি এখন বুঝে গেছে। সেখানকার লোকের সাথে কথাও বলা হয়েছিল আমার, আমি গিয়ে কথাও বলেছি। সেই নদীটা বুঝে গেছে, সেই নদীর নাম গোদাবরী। যখন লক্ষ্মীধরকে জীবন ফিরিয়ে নিয়ে যখন আসছে, প্রাণদান করলেন মা মনসা, তখন বেহুলা যখন ফিরছেন, তখন তো সব উদ্ধার করতে করতে এসেছিল। তখন ওই গোদার ঘাটে যখন দাঁড়িয়েছিল, তখন গোদাকে কেটে গোদার রক্ত দিয়ে সেই গোদাবরী নদীটা ঘাটটাকে ধুয়ে, গোদা যেহেতু বেহুলাকে মানে জ্বালিয়েছিল, উৎপাত করেছিল, তাকে তার ক্ষতি করার চেষ্টা করেছিল, এবার সেখানে সোনার পাটা দিয়ে গোদাবরীর নাম দিয়েছিল, গোদার নামে। সেই নদী কিন্তু এখন আছে, গোদাবরী নদী নয়, ওই নদীর ঘাটের নামটা দিয়েছিল গোদাবরী। এবং এই যে গাঙ্গুর নদী, বেহুলা ভাসলো গাঙ্গুরির জলে মরা পতি লয়ে, এই যে গাঙ্গুরি রিভার, এই গাঙ্গুরি রিভার হচ্ছে পানাগড় থেকে উৎস। তোমরা গাঙ্গুরি রিভার বলে সার্চ করো, মেমারি হয়ে এসেছে, হয়ে বেহুলার নদী হয়ে বেহুলা হল্ট আছে, দেখবি ট্রেনে করে যদি যাও বেহুলা হল্ট আছে, সেই বেহুলা হল্টের নিচে হচ্ছে, বেহুলা হল্ট যে যাচ্ছে ট্রেনটা যাচ্ছে, তার নিচে কিন্তু গাঙ্গুর নদীটা, সেটা ত্রিবেণীতে গিয়ে মিশেছে। ত্রিবেণীতে এখনো নেতার ঘাট আছে, সেখানে যে ধোপা নেতা, ওখানে নেতা 3 বার দেখা করেছিল। এবং ওখান থেকে কালীঘাট, গড়িয়াহাট, বেহালা, বেহুলা থেকে বেহালা হয়েছে, বেহালা হয়ে সপ্তনদী, সপ্তমুখী, অর্থাৎ যেটা হচ্ছে কাকদ্বীপে হয়ে সপ্তমুখী আছে, এখনো কিন্তু আছে। সপ্তমুখী হয়ে যেখানে জলটা পাক খায়, এখনো আছে সেই জায়গা, অনেক মানে জাহাজ যায় না ওইদিকে। ওই সপ্তমুখী হয়ে চাঁদসদাগর এই রাস্তা দিয়ে যেত, সপ্তমুখী হয়ে সেটা কোথায় গেছে, ওই গঙ্গাসাগরের যে কপিল মুনির আশ্রম, কপিল মুনির আশ্রমে গিয়ে কিন্তু বেহুলা হল্ট করেছিল। এবং চাঁদ সদাগরও বাণিজ্যের সঙ্গে হল্ট করতো, করে পুরী হয়ে বেরিয়েছিলেন চাঁদ সদাগর। এটা কেতকাদাস ক্ষেমানন্দের গল্পে আছে। এবং কেতকাদাস ক্ষেমানন্দের গল্পে তার লেখনীতে কিন্তু বর্ধমান জেলাটাকে উল্লেখ করা হয়েছিল, দুবরাজপুর কেউ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তারপরে যেমন নারায়ণদেব বন্দ্যোপাধ্যায়, এনারা সবাই কিন্তু ইতিহাসবিদেরা কিন্তু এটিকে চম্পকনগরী বলা হয়েছে। এবং মঙ্গল কাব্যের থেকে চাঁদ সদাগরকে কিন্তু বাস্তবে উঠিয়ে নিয়ে এসছে। যেমন খা দত্ত, এরকম অনেক আছে। গলসিতে একটি তাম্রশাসন আছে, সেখানে ধনপতি সদাগরের পিতৃশ্রাদ্ধে কোন কোন সদাগর এসেছিল, সেই সদাগরের সব কিন্তু নাম ওখানে খোদাই করা আছে তাম্রশাসনে। এবং সেখানে ইয়ে থেকে এসেছিল বাঁকুড়া, বিষ্ণুপুর, তারপরে ফতেপুর, এইসব জায়গার যেসব জমিদাররা ছিল, তখন সদাগররা ছিল, তারা সবাই এসেছিলেন। এবং সদাগররা না, জমিদাররা নদীর পাড় দেখে কিন্তু বসতি করত, সামনেই দামোদর নদী। এবং গাঙ্গুর নদী যেখান থেকে উৎস, সেই জায়গাটার নাম হচ্ছে গাংবিল, এখনো আছে পানাগড়ের কাছেই। আবার দেখো মেমারি হয়ে কিন্তু ঢুকেছে গাঙ্গুর রিভার, এবং সরকারের একদম গাঙ্গুর নদী বলে লেখা রয়েছে। এবং অনেক কবির কবিতাতেও কিন্তু গাঙ্গুরি নদীর কথা কিন্তু উল্লেখ করা আছে। এবার এই যে নিদর্শন বললাম, আর দুটো নিদর্শন বলছি। হাসান বাড়ির পূজা খাই আমার আনন্দিত মন, অর্থাৎ হাসান হোসেন বাড়িতে কিন্তু মা মনসা পুজো খেয়েছিল, সেই পুজো পেয়েছিলেন, মানে পুজো নিয়েছিলেন এবং খুব আনন্দ পেয়েছিল মা মনসা হাসান হোসেনের বাড়িতে পুজো পেয়ে। সেই হাসানহাটি হুগলিতে আছে, আচ্ছা, অন্য দেশ দেখাতে পারবে না, হুগলিতে আছে হাসানহাটি। এবং বেহুলা যখন শিবের কাছে গিয়ে নৃত্য প্রদর্শন করে স্বামীকে প্রাণ ভিক্ষা চেয়েছিল, সেখানে একটি জায়গা কিন্তু নিদর্শন দিয়েছে কোন জায়গা থেকে এসছে। আমাদের এই বাঁকুড়া, বর্ধমান হচ্ছে রাঢ় ভূমি, আগে কিন্তু উত্তর রাজ্য ছিল, পরে সম্রাট অশোকের সময় অপভ্রংশ হয়ে ওটা উত্তর রাঢ় হয়েছে। সেই উত্তর রাঢ় যে হয়েছে, সেই উত্তর রাঢ়কে উত্তর রাজ্য বলে কিন্তু বলেছে। অর্থাৎ যখন শিব বলেছে তুমি কোথায় থাকো, তখন বলছে ছাড়িয়া লাজ ভয় করজোরে বেহুলা কয় তুমি শিব সৃষ্টির পতি, তুমি কি না জানো সাছে উত্তর রাজ্যে চান্দ আছে,
তাহারই পুত্রবধূ হই আমি। হাসি কয়েন চণ্ডী আই, গোসাইয়ের বুঝি শরণ নাই, বানের কুমারী হয় এই উষা। অর্থাৎ বানরাজার কন্যা হচ্ছে উষা, আর মদনদেবের পুত্র হচ্ছে অনিরুদ্ধ। সেই অনিরুদ্ধ উষা নৃত্যভঙ্গে তার সাপে পরজন্মে বেহুলা লক্ষিন্দর হয়। অর্থাৎ বেহুলা লক্ষিন্দরের পদধন্য এই চম্পকনগর, চাঁদ সওদাগরের পদধন্য চম্পকনগর, সনকার পদধন্য চম্পকনগর। আর চাঁদ সওদাগর হচ্ছে সম্পর্কে মহাদেবের বড় পুত্র বলা হয়। অর্থাৎ বসু শাখা নামে তিনি একজন সেবায়েত ছিল স্বর্গে। তিনি রোজ পুজো দিত ফুল তুলে। এমন একটি ফুল তার সাজিতে ছিল, মা সেদিন নাগ আবরণে সেজে গেছিল স্বর্গে। এবার সেই ফুলের গন্ধে সব নাগ পালিয়ে গেছিল। তাতে মা অপমানিত হয়, উলঙ্গ হয়ে যান। তখন চাঁদ সওদাগরকে বলছে, তুমি সবার মধ্যে আমাকে অপমান করেছো, তুমি মেদিনীতে গিয়ে তোমার জন্ম হবে। বলছি, মেদিনীতে যদি আমার জন্ম হয় তাহলে তুমিও জানবে আমার হাতে পুজো ছাড়া তোমার মুক্তি নেই, পুজো প্রচার হবে না। এই কথা কিন্তু এই বসু শাখা বলেছিল, তাই এ জন্মে চাঁদ সওদাগর। এই চাঁদ সওদাগরের বাবা হচ্ছে বিজয় সাধু। তিনি কিন্তু শিবের আরাধনা করে, তিনিও শৈব ছিলেন, আরাধনা করে প্রার্থনা করে চাঁদ সওদাগরকেও কিন্তু তিনি পুত্ররূপে পান। আর এখন যে চম্পকনগরের শিব আছে সেটা স্বয়ম্ভু, অর্থাৎ চাঁদ সওদাগরের বাবা পুজো করতেন, মানে বহু প্রাচীন। ওখানে মা মনসার মন্দির রয়েছে এবং চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দরের জন্য যেখানে বাসর ঘর বানিয়েছিল সেই স্থানটা রয়েছে। চাঁদ সওদাগরের সেই শিব, রামেশ্বরজি, বানেশ্বরজি এখনও রয়েছেন। এবং সেই বানেশ্বরের ওপরে যে আঘাত হয়েছিল কালা পাহাড়, তখন মন্দির ধ্বংস করতো, পুরীতেও তাই করেছিল, সেই নিদর্শন এখনও আছে, ঐতিহাসিক জায়গা। এবং উত্তর রাজ্যে চান্দু আছে, অর্থাৎ এই উত্তর রাঢ়ী হলো চম্পকনগর। এবং হোসেন শাহ নৃপতি তিলক, বিজয়গুপ্তের মঙ্গল কাব্যে লেখা রয়েছে, তিনি কিন্তু বিজয়গুপ্তকে কবিবর আখ্যা দিয়েছিলেন এবং তাকে পুরস্কৃতও করেছিলেন। এবং তিনি বরিশালে ফুল্লশ্রী গ্রামে বসে মনসামঙ্গল লিখেছে, কিন্তু ভৌগোলিক নিদর্শন কিন্তু এখানকার দিয়েছে। তাই আমাদের চম্পকনগর আর এই পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের সাধনার পীঠস্থান। অপূর্ব। যুক্তি না তর্ক, অলৌকিক না সত্যি, ভাব নাকি বিজ্ঞান, এরকম প্রচুর প্রশ্নের উত্তর অমীমাংস থাকে। শেষমেশ বলতেই হয় যে ভক্তিতে মুক্তি। তো আজ ওনার সঙ্গে কথা বলে অনেক অলৌকিক কথা আমরা জানতে পারলাম, যেটা সর্বোপরি ভাবেরই নিদর্শন। আমরা আনন্দিত ওনাকে পেয়ে, এবং এটাও আমরা চাইবো যে আরও একবার বা আরও একাধিকবার আমরা ওনাকে পাই। আজকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন, আশীর্বাদ করবেন সবাইকে যে আপনি যা পেয়েছেন তার যেন রেণুষ আমরা সকলেই পেতে পারি। আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের এই অনুষ্ঠান, কমেন্ট করবেন। আর আপনাদের মধ্যেও যদি কেউ আসতে চান আমাদের এই পডকাস্টে, অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে। সকলে খুব ভালো থাকুন। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। নমস্কার। নমস্কার।